নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই নতুন ফুটবল চ্যানেল স্পোর্টস আড্ডাতে। ফুটবল নিয়ে খবর, ম্যাচের বিশ্লেষণ, সম্ভাব্য প্রথম একাদশ, খেলোয়াড়দের ভূমিকা এবং ম্যাচে গুরুত্বপূর্ণ কৌশল সবকিছুই সহজ বাংলায় আপনাদের সামনে তুলে ধরা হবে। আর প্রথম ভিডিওতেই রয়েছে দারুণ একটি ম্যাচ, ডুরান্ড কাপ 2026-এর কোয়ার্টার ফাইনাল। সামনে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসি। 17ই আগস্ট 2026 বিকেল 4টায় যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতায়। এটি কোনো লিগ ম্যাচ নয়, এটি ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল, অর্থাৎ জিতলেই সেমিফাইনাল আর হারলেই টুর্নামেন্ট শেষ। মোহনবাগান গ্রুপ পর্বে দারুণ ফুটবল খেলেছে। শেষ ম্যাচ সিআইএসএফকে 6-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। সাহাল আব্দুল সামাদ সেই ম্যাচে হ্যাটট্রিক করেছেন। অন্যদিকে জামশেদপুর এফসি, তারা শেষ ম্যাচে 6-0 গোলে জয় পেয়ে শেষ 8-এ এসেছে। তাই এই ম্যাচকে মোটেই সহজ ম্যাচ বলা যাবে না। আজকে স্পোর্টস আড্ডা এর বিশেষ ভিডিওতে আমরা দেখব মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ কী হতে পারে। নতুন খেলোয়াড়রা প্রথম থেকেই খেলবেন নাকি দ্বিতীয়ার্ধে নামবেন? ডিলেম পেরিসের পরিকল্পনা কী হতে পারে? জামশেদপুর কীভাবে মোহনবাগানকে আটকানোর চেষ্টা করবে? আর এই ম্যাচে মোহনবাগানের সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর কে হতে পারেন? চলুন শুরু করা যাক সম্পূর্ণ ম্যাচ বিশ্লেষণ। প্রথমে জেনে নিই কোয়ার্টার ফাইনালের সমীকরণ। মোহনবাগানের সামনে জামশেদপুর এফসি। এই ম্যাচ জিতলে সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ হবে শিলং লাজং অথবা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। অর্থাৎ মোহনবাগানের সামনে এখন একটাই লক্ষ্য, জামশেদপুরকে হারিয়ে শেষ 4-এ পৌঁছানো। আর মজার বিষয়, ইস্টবেঙ্গলও অন্য দিকের কোয়ার্টার ফাইনালে রয়েছে। দুই কলকাতার দল নিজেদের পরের ম্যাচ জিতলে 23শে আগস্ট সম্ভাব্য মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ফাইনাল হতে পারে। তবে তার আগে দুই দলকেই দুটি করে নকআউট ম্যাচ জিততে হবে। এবার আসি মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশে। স্পোর্টস আড্ডার বিশ্লেষণ অনুযায়ী কোচ পানাগিওটিস ডিলেম পেরিস হয়তো আগের ম্যাচের দলকেই প্রথমে বেশি গুরুত্ব দিতে পারেন। সম্ভাব্য একাদশে গোলকিপার পজিশনে রয়েছেন ভিশাল কায়েত, রাইট ব্যাকে রয়েছেন অভিষেক টেকচাম্প সিং, সেন্টার ব্যাকে রয়েছে রাহুল বেকে, তার পাশে রয়েছে আলবার্তো রড্রিগেজ এবং লেফট ব্যাক পজিশনে থাকছে সুভাশিস বোস। মিডফিল্ডে থাকছেন দীপক টাংরি, তার পাশে থাকছেন অনিরুদ্ধ থাপা এবং আক্রমণের পিছন থেকে অর্থাৎ সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সাহাল আব্দুল সামাদ। এবং ডান দিকে থাকছেন ডেজন ড্রাজিজ, বাঁ দিকে থাকছেন লিস্টন কোলাসো আর স্ট্রাইকার পজিশনে থাকছেন মানবীর সিং। এটি স্পোর্টস আড্ডার সম্ভাব্য একাদশ, অফিসিয়াল দল নয়। কেন নতুন খেলোয়াড়দেরকে শুরুতে নাও খেলাতে পারেন পানাগিওটিস ডিলেম পেরিস? এখানে ডিলেম পেরিসের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে দলের সঙ্গে সদ্য যোগ দেওয়া বা নতুন করে পাওয়া খেলোয়াড়দের মধ্যে রয়েছেন মিগুয়েল ফিগুয়েরা, লালিনজোলা ছাংতে এবং সমীর জেলকোভিচ। কোচ চাইলে তাদের প্রথম থেকেই খেলাতে পারেন, কিন্তু আমার মতে আরও একটি পরিকল্পনা খুবই যুক্তিসঙ্গত। প্রথমে আগের ম্যাচে বোঝাপড়া ধরে রাখা, তারপর দ্বিতীয়ার্ধে নতুন খেলোয়াড় নামানো। কারণ আগের ম্যাচে দল ভালো খেলেছে, তাই প্রথম 50 থেকে 60 মিনিট পুরনো ছন্দ ধরে রেখে পরে নতুন খেলোয়াড়দের দিয়ে জামশেদপুরের ক্লান্ত রক্ষণের চাপ বাড়ানো যেতে পারে। দীপক টাংরি ও অনিরুদ্ধ থাপা মিডফিল্ডে খুবই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এদের। দীপক টাংরি মূলত রক্ষণকে সাহায্য করেন, তিনি বল আটকাবেন, জামশেদপুরের আক্রমণ থামানোর চেষ্টা করবেন এবং ডিফেন্ডারের সামনে থেকে সুরক্ষা দেবেন। আর অনিরুদ্ধ থাপা বল সামনে নিয়ে যাবেন। সহজ করে বললে দীপক বল আটকাবেন, থাপা বল এগিয়ে দেবেন। এই দুজন ভালো খেললে মোহনবাগানের মাঝমাঠ নিয়ন্ত্রণ পেতে পারে। অপরদিকে সাহাল মোহনবাগানের বড় অস্ত্র। শেষ ম্যাচে সাহাল 3 গোল করেছেন, তাই এই মুহূর্তে তার আত্মবিশ্বাস অনেক বেশি। তাকে যদি মাঝমাঠে খেলানো হয় তাহলে তিনি থাপার কাছ থেকে বল নেবেন, সামনে বল বাড়াবেন, লিস্টন ও ডেজন ড্রাজিজ ও মানবীরকে সুযোগ তৈরি করে দেবেন। জামশেদপুরের জন্য সাহালকে আটকানো তাই খুবই গুরুত্বপূর্ণ হবে। অপরদিকে লিস্টন কোলাসোর কথায় যদি আমরা আসি, লিস্টনের সবচেয়ে বড় শক্তি গতি এবং একজন ডিফেন্ডারের বিরুদ্ধে সরাসরি খেলায় তাকে কাটিয়ে যাওয়ার ক্ষমতা। সহজ ভাষায়, লিস্টন যখন বল পেয়ে একজন ডিফেন্ডারের সামনে যাবেন তখন নিজের গতি ও ড্রিবলিং দিয়ে তাকে কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যদি জামশেদপুরের রক্ষণ লিস্টনকে আটকাতে না পারে তাহলে
বাঁ দিক দিয়ে বারবার আক্রমণ তৈরি হতে পারে। অপরদিকে রয়েছে মানবীর সিং। মানবীরকে শুধু সামনে দাঁড় করিয়ে রাখলে তার পুরো ক্ষমতা ব্যবহার করা হবে না। তিনি মাঝে মাঝে ডান দিক বা বাঁ দিকে সরে গিয়ে বল নিতে পারেন। তখন জামশেদপুরের ডিফেন্ডার তার সঙ্গে সরে এলে মাঝমাঠে জায়গা তৈরি হবে, সেই জায়গাটায় ঢুকতে পারবেন সাহাল। অর্থাৎ মানবীর জায়গা তৈরি করবেন, সাহাল সেই জায়গা কাজে লাগাতে পারেন। এবার আসল বিষয়ে দ্বিতীয়ার্ধে কারা আসতে পারেন। ধরুন 60 মিনিট পর্যন্ত ম্যাচ 0-0 ফলাফল, মোহনবাগান বলে দখল রেখেছে কিন্তু গোল আসছে না। তখন বেঞ্চ থেকে আসতে পারেন মিগেল ফিগেরা, মাঝমাঠে আরও ভালো বল পাস করবেন এবং আক্রমণ তৈরি করবেন। ছাংতে আসতে পারেন ক্লান্ত ডিফেন্ডারের বিরুদ্ধে তার গতি কাজে লাগানোর জন্য। সায়ন ব্যানার্জিও আসতে পারেন আক্রমণে নতুন শক্তি দেওয়ার জন্য। এছাড়াও কিয়ান নাসিরি ও সুহেল আহমেদ ভাটির মতো প্লেয়াররাও তারাও এই ম্যাচে নামতে পারেন। মিগেল ও ছাংতে দ্বিতীয়ার্ধে বড় অস্ত্র হতে পারেন। আমার চোখে এটাই ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ধরুন জামশেদপুর 60 মিনিট ধরে রক্ষণ সামলাচ্ছে, ডিফেন্ডাররা তখন স্বাভাবিকভাবে ক্লান্ত। ঠিক সেই সময় মিগেল মাঠে এলেন, ছাংতেও মাঠে এলেন। তখন আক্রমণে মোহনবাগান গতি বাড়ানোর জন্য মিগেল ছাংতের উদ্দেশ্যে বল বাড়াবেন, ছাংতে দ্রুত গতিতে এগিয়ে যাবেন। আর মানবীর বা অন্য আক্রমণ ভাগে খেলোয়াড় গোলের সুযোগ তৈরি করতে পারেন। এটাই হতে পারে ডিলেম পেরিসের দ্বিতীয়ার্ধে বড় পরিকল্পনা। আর যদি মোহনবাগান এগিয়ে যায়, ধরুন মোহনবাগান 1-0 গোলে এগিয়ে গেল, শেষ 15 থেকে 20 মিনিট জামশেদপুর গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণে উঠবে, তখন ডিলেম পেরিস চাইলে রক্ষণে আরও শক্ত করতে পারেন। তখন সেই সময় সমীর জেলকোভিচের মতো খেলোয়াড়কে ব্যবহার করার কথা তিনি ভাবতে পারেন। অর্থাৎ গোলের দরকার হলে আক্রমণ বাড়াও, আর গোল হয়ে গেলে রক্ষণকে শক্ত করো। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বদলি করা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবার জামশেদপুরের কথা যদি আমরা আসি, জামশেদপুরকে কোনোভাবে হালকা করে দেখা যাবে না। তারা শেষ ম্যাচ 6-0 জিতেছে, তাই তাদের আত্মবিশ্বাস যথেষ্ট থাকবে। তারা হয়তো শুরু থেকে পুরো দল নিয়ে আক্রমণে যাবে না, বরং দলকে গুছিয়ে রেখে মোহনবাগান কখন ভুল করবে সেটা দেখবে। মোহনবাগান সামনে উঠলে বল কেড়ে নিয়ে দ্রুত আক্রমণে যাওয়ার চেষ্টা করতে পারে। মোহনবাগানের সবথেকে বড় বিপদ দ্রুত আক্রমণ। মোহনবাগান যদি একসঙ্গে অনেক খেলোয়াড়কে সামনে পাঠায় এবং বল হারায়, তাহলে পিছনের জায়গা তৈরি হতে পারে। জামশেদপুর সেই জায়গায় ব্যবহার করতে চাইবে। তাই মোহনবাগানকে আক্রমণের পাশাপাশি বল হারানোর পর দ্রুত নিজেদেরকে জায়গায় ফিরে আসতে হবে। ডিলেম পেরিসের সম্ভাব্য ম্যাচের পরিকল্পনা, আমার মতে পরিকল্পনাটি হতে পারে প্রথম 15 মিনিট ম্যাচের নিয়ন্ত্রণ, 15 থেকে 45 মিনিট দুই দিক দিয়ে আক্রমণ এবং সাহালকে বেশি করে বল দেওয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে জামশেদপুরে রক্ষণ কতটা ক্লান্ত হয়েছে সেটা বোঝা। 60 মিনিটের পর প্রয়োজনে মিগেল বা ছাং থেকে নামানো। মোহনবাগান এগিয়ে থাকলে রক্ষণকে শক্ত করা, গোল না এলে আরও আক্রমণাত্মক খেলোয়াড়দেরকে নামানো। অর্থাৎ কোচের হাতে থাকবে একাধিক পরিকল্পনা। আর স্পোর্টস আড্ডার এর চোখে ম্যাচের ফ্যাক্টর হতে পারেন। এই ম্যাচে আমার নজর থাকবে 6 জনের দিকে। প্রথমত সাহাল আব্দুল সামাদ, দ্বিতীয়ত লিস্টন ক্লাসো, তৃতীয়ত মানবীর সিং, চতুর্থত হচ্ছে অনিরুদ্ধ থাপা, পঞ্চমত মিগেল ফিগেরা, ষষ্ঠত ছাংতে। তাহলে সব কিছু মিলিয়ে কি দাঁড়ালো? কাগজে কলমে মোহনবাগান এগিয়ে। গ্রুপ পর্বে তারা দুর্দান্ত খেলেছে এবং 3 ম্যাচে 3টিতে জিতেছে। শেষ ম্যাচে 6-0 জয় তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। কিন্তু জামশেদপুর 6-0 জিতে এসেছে, তাই এই ম্যাচে মোহনবাগানকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। আমার মতে ম্যাচের মূল লড়াই হবে মোহনবাগানের আক্রমণ বনাম জামশেদপুরের রক্ষণ, আর তার সঙ্গে থাকবে জামশেদপুরের দ্রুত আক্রমণের বিপদ। তাই মোহনবাগান যদি প্রথম একাদশ দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারে, তাহলে দ্বিতীয়ার্ধে মিগেল বা ছাংতে বা অন্য বদলি খেলোয়াড়দের সঠিক সময়ে ব্যবহার করতে পারেন, তাহলে সবুজ মেরুন জয়ের সম্ভাবনা অবশ্যই থাকবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, নকআউট ম্যাচে একটি ভুল পুরো ম্যাচের ফল বদলে দিতে পারে। তাই মোহনবাগানের জন্য দরকার ধৈর্য, ভালো পাস, রক্ষণকে সতর্ক রাখা। তাহলে বন্ধুরা, আপনার মতে কি হবে? মোহনবাগান কি জামশেদপুরকে হারিয়ে সেমিফাইনালে উঠবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর ফুটবল নিয়ে এমন সহজ ভাষায় খবর ও বিশ্লেষণ পেতে স্পোর্টস আড্ডাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।